প্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই গত কদিন আগে, হ্যাঁ 2 দিন আগে যে ঘটে গেছে আমাদের পশ্চিমবঙ্গের উপর একটা ঘূর্ণিঝড়ের প্রকোপ, আমরা সবাই জানি। তার থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। হ্যাঁ, আমরা পারবো, অবশ্যই পারবো, কারণ আমরা আগেও এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, তার থেকেও উত্তরণ হতে পেরেছি। আগামী দিনে হয়তো আরও সমস্যাও বাড়বে, তার জন্য এবং সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। অচেতন নয়, সচেতন থাকতে হওয়াটাই একজন সুস্থ নাগরিকের কাছে কামনা করি এটা। তো এই সবের মাঝখানে আমাদের পড়াশোনাটা চলছে, চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি চালাবার। তো আজকের টপিক আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে টেরিডোফাইটা। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডেতে কিছু ছবি আঁকা আছে। দিস আর অল টেরিডোফাইটস। টেরিডোফাইটস আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্রায়োফাইটসকে নিয়ে। ব্রায়োফাইটসের মধ্যে তোমরা কি পেয়েছিলে? ফ্রম লিভারওয়ার্টস টু মসেস আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস করব ফ্রম হর্সটেল, দ্য ভেরি ফার্স্ট ফ্রম হর্সটেল। টেরিডোফাইটের মধ্যে তোমরা পাচ্ছ ফ্রম হর্সটেল, হর্সটেল টু জার্নি টু হর্সটেল টু ফার্ন। ওকে, হর্সটেল টু ফার্ন আমরা এই একটা জার্নি আলোচনা করতে চলেছি। দেখো এখানে যে ছবিগুলো আমরা এঁকে রেখেছি কিছু, হ্যাঁ দিস আর দ্য অলসো 4 ক্লাসেস। টেরিডোফাইটকে যদি আমরা 4টে ক্লাসে ভাগ করি, হ্যাঁ সেই ক্লাসটা আমরা ছবি আঁকার চেষ্টা করেছি, একটা করে অন্তত পক্ষে জেনারেল ছবি আঁকার চেষ্টা করেছি। দেখো ক্লাস সাইলপসিডা, ক্লাস সাইলপসিডার মধ্যে এক্সাম্পল দেখো আমি একটা ছবি এঁকে রেখেছি। দিস আর দ্য এক্সাম্পল অফ সাইলোটাম। 4 classes of pteridophytes. Here we discuss about first classes Psilopsida. Here the genus is Psilotum. দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে these are the sporangium. রেড যে রাউন্ড করে আমি এঁকেছি, রেড কালার দিয়ে যেটা এঁকেছি সেটা হচ্ছে sporangium. ওকে, নেক্সট হলো পরবর্তী ক্লাস যার নাম হচ্ছে Lycopsida, the class Lycopsida, and the very member is known as an example. এই যে ছবিটা আমি এঁকেছি এর এক্সাম্পল হলো Selaginella. Selaginella. Okay, Selaginella. This example is known as Selaginella. Next হলো পরবর্তী ক্লাস, ক্লাস 3 যেটাকে বলা হচ্ছে আমরা Sphenopsida. আমরা এই যে বললাম হর্সটেল টু ফার্ন, এই Sphenopsida মেম্বারের একটা এক্সাম্পল হচ্ছে Equisetum. Equisetum যার ছবি অনেকটা দেখো আমি টেরিডোফাইট নামের মধ্যেই দেখাবার চেষ্টা করেছি। দেখো এই হলো স্ট্রবিলাস বা কোন, এটা আমরা বর্ণনা করব। Strobilus or cone. This is Strobilus or cone. Okay, and this is the Equisetum where it is called horsetail. This genera is called horsetail. Clear হলো বিষয়টি? এবং চলো so finally the class is Pteridopsida where you get the fern members. Okay, example দাও। This is the example Dryapteris. এই ছবিটা এঁকেছি আমরা, Dryapteris এর ছবি এঁকেছি আমরা। আর এই যে একটা ছবি এঁকেছি, this is Salvinia, most important member. This is Salvinia. ওকে, তো দেখো একদম প্রিলিমিনারি ভাবে আমরা জাস্ট টেরিডোফাইটের বর্ণনাটা শুরু করেছি। আমরা জাস্ট দুটো কথা বলেছি, এটাকে আমরা বর্ণনা করছি এইভাবে যে ফ্রম হর্সটেল টু ফার্ন, যেমন ভাবে আমি ভাবিয়েছিলাম লিভারওয়ার্টস টু মসেস ইন কেস অফ ব্রায়োফাইটস, ঠিক সেরকম ভাবে আমরা 4টে ক্লাসের কথা বললাম একদম প্রিলিমিনারি। প্রথমে দেখি জাস্ট তোমরা এইভাবে ছবিটা আঁকার মাধ্যমে পড়ালে তোমার দেখতে বা বুঝতে সুবিধা হবে যে স্যার অন্তত পক্ষে সবকটা জেনাস, ক্লাসের সবকটা জেনাস আমি দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট। দেখো সাইলপসিডা অর্ডারের ক্লাসের সাইলোটাম এরকম ধরনের একটা দেখতে। ভেরি ইম্পর্টেন্ট জেনাস অফ টেরিডোফাইটস দ্যাট ইজ Selaginella ইন দ্য ক্লাস Lycopsida। হ্যাঁ, এটা নিয়ে আমাদেরকে অনেকবার পড়তে হবে। Selaginella নামটা বেশ কয়েকবার পাবে, উদাহরণটা মুখস্থ করে নাও। দ্রুত আসছি Equisetum। Equisetum দেখো আমি ছবিটা টেরিডোফাইট লেখার মাধ্যমে একটা আকার দেওয়ার চেষ্টা করেছি, এইভাবে পড়াবার চেষ্টা করেছি। Equisetum এর মধ্যে দিস ইজ দ্য Strobilus। হ্যাঁ, ডিসকাস করব আমরা পরবর্তী ক্ষেত্রে। এটা কি বলা হচ্ছে হর্সটেল, এটারই কমন নাম হচ্ছে হর্সটেল। ওকে, নেক্সট চলে যাও ফার্ন গোষ্ঠীর দিকে যাচ্ছি, উন্নততর ফার্ন গোষ্ঠীর দিকে যাচ্ছি। সেখানে আমরা ড্রায়াপটিসের ছবি এঁকেছি এবং স্যালভিনি একটা জলজ ফার্নের ছবি এঁকেছি। ওকে, তো এবার এসো আমরা একদম টেরিডোফাইটের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স ফিচারসে যাই। ওকে, আমরা জাস্ট চেষ্টা করব কম মুছে বোর্ডটাকে শেষ করতে, এটা আমার চেষ্টা একটা। দেখো তো টেরিডোফাইটা, you all know that the dominant phase, আমরা প্রথমেই কোনো কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স বর্ণনা করলে তার ডমিনেন্ট ফেজটাকে আগে আমরা ডিসকাস করি। যেমন আমরা ব্রায়োফাইটে পড়েছিলাম দ্য ডমিনেন্ট ফেজ ইজ গ্যামেটোফাইটিক। আমি বলেছিলাম স্পোরোফাইট প্ল্যান্ট বডি অলসো প্রেজেন্ট বাট ডিপেন্ড অন গ্যামেটোফাইট ইন কেস অফ ব্রায়োফাইট।
But here the twist appear. Here in case of pteridophyte, the main plant body sporophytic. The main plant body is sporophytic, that is diploid. Okay? এখানে মেইন প্ল্যান্ট বডি তুমি কি পেলে? টেরিডোফাইটের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট প্ল্যান্ট গ্রুপ হোয়ার ইউ গেট দ্য স্পোরোফাইটিক প্ল্যান্ট। ওকে, তাহলে ফার্স্ট স্পোরোফাইটিক প্ল্যান্ট তুমি বলতে পারো এটাকে, টেরিডোফাইটকে ফার্স্ট স্পোরোফাইটিক প্ল্যান্ট গ্রুপ। স্পোরোফাইট এর হ্যাবিটেট যদি বলো, কুল প্লেসেস পছন্দ করে, কুল ড্যাম্প প্লেসেস, and also prefer sandy habitat. So pteridophytes are mainly terrestrial. Okay, fine, বুঝা গেল বিষয়টি। স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি দেখো, এটা ফার্স্ট স্পোরোফাইটিক প্ল্যান্ট পড়লে, দেন পরপর চলে এসো, একের পর এক টুইস্ট আসছে। স্পোরোফাইট consist of true root, stem and leaves. দেখো এই ফার্স্ট টাইম তুমি প্রকৃত অর্থে রুট, স্টেম এবং লিভস পাবে here in pteridophyte. Okay, you know about in my previous class you see that when we want to see the bryophyte, you get a root like structure that is called rhizoid, but here is a two root, stem and leaves present in pteridophytes. Okay, roots, stem are mainly rhizomatous, rhizome প্রকৃতির, rhizomatous, and from rhizomatous stem adventitious roots are present বা অরিজিনেট, অ্যাডভেন্টিটিয়াস রুটস তৈরি হয় তার থেকে। ওকে, দ্য মেন থিংস ইজ লিভস। লিভসটা খুব ইম্পর্টেন্ট। দেখো লিভসের ক্ষেত্রে তোমরা নোট করো, দেয়ার আর টু টাইপস অফ লিভস আর দেয়ার, টু টাইপস অফ লিভস। তোমরা ছবিতেও দেখতে পাবে, হ্যাঁ দেখতে পাবে সুন্দর করে যে ছবিগুলো এঁকে রেখেছি। হ্যাঁ, যখন এই সুন্দর কথাটা ইউজ করলাম তার আগে এটা বলে দিই, লিভস পড়াবার আগে একটা কথা বলে দিই। হ্যাঁ, টেরিডোফাইটের ক্ষেত্রে খুব সুন্দর ইকোনমিক ইম্পর্টেন্টের এই সুন্দর জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে সুন্দরভাবে বললাম এঁকে রেখেছি, এই সুন্দর হওয়ার জন্যই টেরিডোফাইট ইকোনমিক্যালি অর্নামেন্টেড প্ল্যান্ট হিসাবে খুব বেশি ভ্যালুয়েবল। অর্নামেন্টেশনে কাজে লাগে, not only in ornamentation but also some medicinal aspects, some medicinal uses, and also help soil binders. ওকে, তাহলে আমরা ছোট্ট করে এরই মাঝখানে লিভস পড়াতে গিয়ে যখনই বললাম এই যে এঁকে রেখেছি, তারই মাঝখানে আমরা একটা গল্প পড়ে ফেলতে পারলাম, ইকোনমিক ইম্পর্টেন্ট অফ টেরিডোফাইটস, মেইনলি অর্নামেন্টেশনাল প্ল্যান্ট। ওকে, অলসো সাম মেডিসিনাল অ্যাসপেক্টস, আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার পাই, এবং সয়েল বাইন্ডার্স, হ্যাঁ মাটিকে শক্তভাবে ধরে রাখতে, সয়েল ইরোশনকে রোধ করে। ওকে, ধরে রাখতে টেরিডোফাইটের একটা মুখ্য গুরুত্ব আছে। ওকে, চলো লিভসে, লিভস আর টু টাইপস দেখতেই পাচ্ছ। দেখো স্যার এই যে লিভস গুলো করেছেন বেশ ছোট ছোট না, পয়েন্টেড লিভস। ওকে, দিস লিভস আর কল্ড মাইক্রোফিলস। Fill, the fill meaning leaves. Smaller leaves is called microphyls, and দেখো যখন আমরা ফার্নে গেছি the leaves are more large হয়েছে না, সেই লিভস গুলোকে আমরা বলছি ম্যাক্রোফিলস, বড়, তাই ম্যাক্রোফিলস। তাহলে মাইক্রোফিলস এবং যেগুলো বড় সেগুলোকে বলা হচ্ছে ম্যাক্রোফিলস। মাইক্রো অ্যান্ড ম্যাক্রোফিলস আর প্রেজেন্ট ইন টেরিডোফাইট। ক্লিয়ার হয়েছে বিষয়টি? দেখো these fields খুব ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ ম্যাক্রোফিলস, হ্যাঁ দিস in case of fern you see the macrophyls. These leaves are pinnately compound. This is one of the main important character of pteridophyte. The leaves are pinnately compound, তোমরা নোট করবে। ওকে, তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা বললাম স্পোরোফাইট কনসিস্ট অফ ট্রু রুট, স্টেম এন্ড লিভস,
where stem is rhizomatous and from rhizomatous stem adventitious root appear. And leaves, two types of leaves, microphylls, these are the smaller leaves, and macrophylls, these are the larger shape leaves that you see in the fern. Clear হচ্ছে বিষয়টি? Next হলো পরবর্তী ক্ষেত্রে first sporophytic plant you get, first sporophytic plant which have true root, stem and leaves. Okay, first sporophyte with true vasculation, true vascular system. প্রথম স্পোরোফাইটিক প্ল্যান্ট যেটা পেলে যার মধ্যে ট্রু ভাস্কুলেশন আছে, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ট্রু ভাস্কুলেশন, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম, আমি ছোট করে লিখলাম XY মিন্স জাইলেম, PH ডট দিয়ে যেটা করেছি ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম সম্বন্ধিত ভাস্কুলার বান্ডিল সংবহন কলাতন্ত্র বর্তমান এই প্রথম কোন উদ্ভিদ গোষ্ঠী পাচ্ছ যেখানে প্রকৃত অর্থে ভাস্কুলার সিস্টেম পাচ্ছ। অ্যান্ড অলসো নোট করবে, অ্যান্ড অলসো ওয়েল অর্গানাইজড স্টিলার সিস্টেম, স্টিলার ইভলিউশন বা স্টিলার সিস্টেম, স্টিলই পাবে সেন্ট্রাল কোর অফ দ্য প্লান্ট বডি। আমরা পরবর্তী যখন আমরা প্লান্ট কিংডম পড়ানো হয়ে যাওয়ার পরে যখন আমরা প্লান্ট টিস্যু সিস্টেমে যাব তখন আমরা স্টিলি নিয়ে ডিটেইলসে আলোচনা করব। শুধু এটুকু মনে রাখো, the plant have true vascular system consist of xylem and phloem and also stellar organization. Okay, so that সুতরাং দেখো তো একটা কথা বলতে পারো কিনা, so that we call pteridophyte as vascular cryptogams. Point to be noted, we call pteridophyte as vascular cryptogams. They are non-flowering plant, so that cryptogams, but they contain true vascular system, so that we call it vascular cryptogams. পরীক্ষায় কোশ্চেন আসে তোমাদের এটা, which plant group is called vascular cryptogams? In option A bryophyte, option B pteridophytes, algae, fungi, তুমি পেয়ে গেলে কোনটা? অবশ্যই উত্তর pteridophytes. ক্লিয়ার হলো বিষয়টি? কেন বলা হলো তার ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। নাও দেখো আমরা মোটামুটি কয়েকটা ক্যারেক্টার রেখেছি, এরপর একটা মেইন ক্যারেক্টার এসো, এই লিভস কে নিয়ে একটা ক্যারেক্টার পাবে। দো ইট ইজ স্পোরোফাইট, সো ইট বিয়ার স্পোরাঞ্জিয়া, সিঙ্গুলার নাম্বারে বললে স্পোরাঞ্জিয়াম, যেহেতু এটা স্পোরোফাইটিক প্ল্যান্ট সুতরাং এটা স্পোরাঞ্জিয়াম বিয়ার করবে। এখন ভাবতে পারো এই স্পোরাঞ্জিয়াম তৈরি করতে কারা সাহায্য করে, এটা ভাবতে গিয়ে তুমি জানতে পারবে দ্য লিভস, যে লিভস গুলো তোমরা এখনই পড়লে মাইক্রোফিলস ম্যাক্রোফিলস আকারে, দিস লিভস মেইনলি মাইক্রোফিলস, দিস লিভস আর হেল্প টু ফর্ম স্পোরাঞ্জিয়া, লিভস আর হেল্প টু ফর্ম স্পোরাঞ্জিয়া and those leaves are called, সুতরাং দেখো যে লিভস গুলো স্পোরাঞ্জিয়া তৈরি করছে সুতরাং তাকে আমরা সেই লিভস গুলোকে আমরা কি বলতে পারি, সেই লিভস গুলোকে আমরা তখন নাম দিই স্পোরোফিলস। those leaves are called sporophylls. ক্লিয়ার হলো বিষয়টি? those leaves are called sporophylls. the sporangium forming leaves are called sporophylls. but sometime খুব ইম্পর্টেন্ট, দেখো কি হয়, sporophylls are compactly arranged to form a specialized structure, যেটা আমরা ছবিতে আগেই এঁকেছিলাম, that is strobilus or cone। বুঝতে পারছো? দেখো বললাম যে না এই স্পোরোফিলস গুলোই কম্প্যাক্টলি থেকে তৈরি করে। এই দেখো আমরা আগেই ছবি এঁকেছি, এখানে ছবি এঁকেছি, তো আমি এখানে একবার দেখাচ্ছি। দেখো এই দেখো, দিস আর দ্য স্পোরোফিলস, দিস স্পোরোফিলস আর কম্প্যাক্টলি ফর্মিং cone. Okay, this is cone or strobilus. You see in the equisetum, and you see also here in case of selaginella. Okay, cones টাকে তুমি তাহলে কোথায় পাচ্ছ? এক্সাম্পল দিয়ে দাও, selaginella, and you also get in equisetum prominent cone or strobilus forming
প্রেজেন্ট। ওকে, সুতরাং আমরা দেখতে পেয়ে গেলাম একটা স্পোরাঞ্জিয়ামের গল্প পেলাম, এবং স্পোরাঞ্জিয়াম থেকে দেখলাম যে স্পোরোফিলস গুলো কম্প্যাক্টলি অ্যারেঞ্জ করে তৈরি করে একটা স্পেশালাইজ স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড স্ট্রোবিলাস অর কোন। ইফ উই কাট ইট আউট, যদি আমরা এই স্পোরাঞ্জিয়াকে এলএস করি, দেখো যদি আমরা এটাকে এলএস করি কি পাবে, লঙ্গিটিউডিনাল সেকশন করি, তাহলে তুমি এর মধ্যে স্পোরাঞ্জিয়া দেখতে পাবে। কি পাবে? স্পোরাঞ্জিয়া। দেখো এটা যদি ইকুইসিস্টেমটাই আমি মোটামুটি ভাবে একটা আঁকার চেষ্টা করি, এই অ্যাক্সিসকে কেন্দ্র করে দেখো এরকম করে ছবি এঁকে পড়লে তুমি ব্যাপারটা পুরোটা দেখতে বা বুঝতে পারবে, ভিজুয়াল হয়ে যাবে বিষয়টা তোমার কাছে অনেকটা বেশি, তোমার চোখের সামনে ভাসবে বিষয়টি। দেখো এইটাকে আমি কেটেছি, কি করেছি? লঙ্গিটিউডিনাল সেকশন করেছি। তাহলে এর মধ্যে দেখো এই হলো স্পোরোফিলস, বুঝতে পারছো? স্পোরোফিলস যেগুলোই কম্প্যাক্টলি থেকেছে, যেগুলো কম্প্যাক্টলি থেকে কোনটা তৈরি করেছে, এবং দিস ইজ দ্য স্পোরাঞ্জিয়াম। এই দেখো স্পোরাঞ্জিয়াম, দিস ইজ দ্য স্পোরাঞ্জিয়াম হোয়ার ইউ গেট দ্য স্পোর্স। গ্রিন কালারের যে ডটগুলো দিচ্ছি দিস আর দ্য স্পোর, এবং রেড কালারের যেটা গোলটা করেছি সেটাকে বলা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। ওকে, এবং তার ভেতরে স্পোর্স আর প্রেজেন্ট। যদিও এটা ইকুইসিস্টেমের ক্ষেত্রে পার্টিকুলারলি বললাম, ইফ ইউ সি ইন দ্য ফার্ন, যদি তোমরা ফার্নের ক্ষেত্রে যাও তাহলে এই স্পোরাঞ্জিয়ামগুলোর অবস্থান আবার অন্যরকম। দেখো ওটা আমি হর্সটেল বা ইকুইসিস্টেমের ক্ষেত্রে দেখালাম কিভাবে স্ট্রোবিলাসের মধ্যে স্পোরাঞ্জিয়াম এবং স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর অবস্থান করছে। ওকে, স্পোরোফাইটিক প্ল্যান্ট তার মেন ফান্ডা কি? স্পোর প্রডিউসিং প্ল্যান্ট, ঠিক কি না? তাহলে স্পোরোফাইটিক প্ল্যান্ট contains sporangium, within sporangium spores are present, but position of the sporangium is more important. That's why we draw this diagram. সেই জন্য আমরা এই ডায়াগ্রামের সাহায্য নিচ্ছি যাতে তোমরা ক্লিয়ার কাট আইডিয়া চলে যায় ঠিক কোথায় কিভাবে স্পোরাঞ্জিয়ামগুলো অবস্থান করে। দেখো এটা তো বললাম হর্সটেল বা হর্সটেলের ক্ষেত্রে ইকুইসিস্টেম বা সেলাজিনালার এরকম ধরনের তুমি কোন পাবে। ওকে, বাট ইফ ইউ সি ইন দ্য ফার্নের ক্ষেত্রে এই স্পোরাঞ্জিয়ামের অবস্থান তুমি অ্যাকচুয়ালি এরকম ভাবে পাবে। এই পাতার ধরো লিফ যেটা পেয়েছিলে, দিস আর দ্য লিভসের উল্টো দিকে অর্থাৎ লোয়ার এপিডার্মিসের দিকে, লোয়ার সারফেস অফ লিফ, তুমি ওখানে কি পাবে? লোয়ার সারফেস অফ লিফে তুমি এরকম কিছু স্ট্রাকচার পাবে, দিস স্ট্রাকচার নোন অ্যাজ সোরাস। এটাকে যদি পাতাটাকে যদি তুমি সেকশন করো তাহলে তখন তুমি কি পাবে? দেখো আমি সেকশনটা এইদিকে ছবি আঁকছি, এরকম একটা চিত্র পাবে তুমি। এই সোরাসের মধ্যে তুমি তখন এরকম একটা চিত্র পাবে। দিস ইজ ইন্ডুইসিয়াম দেখাচ্ছি আমরা। এটা হলো এপিডার্মিস, বুঝতে পারছো? এটা হলো এপিডার্মিস এবং এই হলো স্পোরাঞ্জিয়া, এরকম ভাবে অবস্থান করে, এইভাবে স্পোরাঞ্জিয়ামগুলো অবস্থান করে, যার মধ্যে তুমি স্পোর্স পাবে, যার মধ্যে স্পোর্স আর দেয়ার। দিস ইজ স্পোরাঞ্জিয়াম, এবং যার ভেতরে তুমি এগুলো কি পাচ্ছ? স্পোর। এবং দিস স্ট্রাকচার, দিস হর্ন লাইক স্ট্রাকচার ইজ নোন অ্যাজ ইন্ডুইসিয়াম। তাহলে ইন কেস অফ ফার্ন তুমি কি পেলে? ফার্নের লোয়ার সারফেস অফ দ্য লিফ, whereas many more sporangium are compactly form a structure. This is called sorus or sori. Okay, তো এই সোরাসের ক্ষেত্রে সোরাসকে যদি আমি সেকশন করি অর্থাৎ পাতাটাকে যদি আমি সেকশন করি তখন আমি এরকম ধরনের একটা স্ট্রাকচার পাবো। দেখো পাতার এপিডার্মিস, এটা এপিডার্মিস পাচ্ছ, এবং পরবর্তী ক্ষেত্রে this is the sporangium and the horn like structure is known as induisium. ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তাহলে আর কখনো তুমি ভুলবে যে স্পোরাঞ্জিয়াম গুলো কিভাবে থাকে বা কি থাকাটা উচিত। ওকে, তাহলে দিস ইজ দ্য স্পোরাঞ্জিয়াম। ক্লিয়ার হয়ে গেল? দেখো আমি বলেছিলাম যদিও বোর্ডটা মুছবো না, কিন্তু আমাকে একটু মুছতে হচ্ছে, তবে আমি যে পার্টগুলো আমার ইম্পর্টেন্ট নয় সেই পার্টগুলো একটু মোছার চেষ্টা করছি। দেখো মোটামুটি অন্তত স্পোরোফাইটিক প্ল্যান্ট বইটা যদি একটা বোর্ডের মধ্যে হয়, নেক্সট ক্ষেত্রে আমি গ্যামেটোফাইটের দিকে যাবো। এরপর এসো, তাহলে আমরা কি পেলাম? স্পোরাঞ্জিয়াম পেলাম।
স্পোরাঞ্জিয়াম পেলাম। এখানে একটা টুইস্ট আছে, দেখো তুমি যখন ব্রায়োফাইট পড়েছিলে, মিল করে করে পড়ানোটা চেষ্টা করি যতটা সম্ভব মিল করে করে পড়ানো, যাতে তোমাদের মধ্যে একটা কম্পারেটিভ অ্যাকাউন্টে পড়তে সুবিধা হয়। ব্রায়োফাইটের ক্ষেত্রে তুমি কি পেয়েছিলে? ইন কেস অফ ব্রায়োফাইটস অলস আর হোমোস্পোরাস। ব্রায়োফাইটের ক্ষেত্রে তুমি হোমোস্পোরাস কন্ডিশন পেয়েছিলে, অর্থাৎ অল দ্য স্পোর্স আর অ্যালাইক ইন নেচার, শেপ সাইজে একই রকমের ছিল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হোমোস্পোরাস। ঠিক আছে, বাট হেয়ার ইন কেস অফ টেরিডোফাইট তুমি কিছু পাবে হোমোস্পোরাস অ্যাজ ওয়েল অ্যাজ হেটেরোস্পোরাস। হোমোস্পোরাসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? স্পোরগুলো আকৃতিগতভাবে একই, সেইভাবে হোমোস্পোরাস নাম দিয়েছিলাম। তাহলে হেটেরোস্পোরাস নিশ্চয়ই, তাহলে হেটেরো মানে ডিফারেন্ট, আমরা নিশ্চয়ই কিছু আকৃতিগতভাবে ডিফারেন্ট কিছু স্পোর পাবো। হ্যাঁ পাবো, আমরা পাবো ছোট আকারের কিছু মাইক্রোস্পোর এবং বড় আকারের কিছু মেগাস্পোর। তাহলে বলো স্পোর তৈরি হয় কার মধ্যে? স্পোরাঞ্জিয়ামের মধ্যে। ওকে, যদি হেটেরোস্পোরাস কন্ডিশন পাবো, এক্সাম্পল নোট করো, খুব ইম্পর্টেন্ট। সেলাজিনেল্লা, স্যালভিনিয়া, যে ছবিটা আমি মুছেছিলাম সেটা স্যালভিনিয়ারই ছবি ছিল, তাহলে স্যালভিনিয়ার মধ্যে হেটেরোস্পোরাস কন্ডিশন পাবে। সেলাজিনেল্লা ছবি তোমার আঁকা আছে, দেখতে পেয়েছো। মাইক্রোস্পোরাস ইকুইজিটাম মাইক্রোস্পোরাস, সরি হোমোস্পোরাস হলো ইকুইজিটাম হলো হোমোস্পোরাস। ওকে, তাহলে এই হেটেরোস্পোরিক কন্ডিশন, দু রকমের স্পোর কন্ডিশন যুক্ত টেরিডোফাইট হলো সেলাজিনেল্লা, স্যালভিনিয়া। এক্সাম্পল গুলো তোমার পরীক্ষায় আসে, তাই এক্সাম্পল গুলো মনে রেখো, আমি কোশ্চেন নিয়ে আলোচনা করবো যদি আমরা ক্লাসে শেষে। এবার তাহলে ভাবো, যে স্পোরাঞ্জিয়াম গুলোর মধ্যে মাইক্রোস্পোর থাকবে সেই স্পোরাঞ্জিয়াম গুলোকে আমরা কি বলবো? আমরা মেইনলি হেটেরোস্পোরাসটা নিয়ে বর্ণনা করার চেষ্টা করছি, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। আর যেগুলোর মধ্যে মেগাস্পোর থাকবে তাকে আমরা বলবো মেগা স্পোরাঞ্জিয়াম। ওকে, এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে বললাম আমরা মাইক্রোস্পোর, আর মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে আমরা পাবো মেগাস্পোর। ওকে, ফ্রম স্পোর both micro and mega. Okay, from spore gametophytic plant body develop, এটা মনে রেখো। from spore gametophytic plant body develop, এই স্পোর থেকে, এখন মাইক্রোস্পোর থেকে কি হবে, মেগাস্পোর থেকে কি গ্যামেটোফাইট ডেভেলপ করবো আমরা আসছি, আগে জেনে রাখো। স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি প্রথম থেকে আগে বলে দিচ্ছি, স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি টেরিডোফাইটের ক্ষেত্রে ডমিনেন্ট। যে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি তার হ্যাবিটেট নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে, মোস্টলি টেরেস্ট্রিয়াল, কোন কোন প্লেসে থাকতে ভালোবাসে আমরা আলোচনা করেছি। স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি কন্টেইন স্পোরাঞ্জিয়াম উইদিন স্পোরাঞ্জিয়াম স্পোরস আর প্রেজেন্ট। হ্যাঁ, সাইজের দিক থেকে দেখতে গেলে টেরিডোফাইটস এর ক্ষেত্রে আমরা হোমোস্পোরাসও পেয়ে থাকি অথবা হেটেরোস্পোরাসও পেয়ে থাকি, যেটা আমরা একটা আর্টিকেলে নোট করতে বলেছি তোমাদেরকে। ওকে, দেখো এবার যেটা বলছি, এই স্পোরাঞ্জিয়াম তার ভিতরে স্পোর, এই স্পোর থেকে জার্মিনেট করবে কি গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, যেটাও আমাদের মুখ্য পড়াশোনার বিষয়। আমরা গ্যামেটোফাইটিক নিয়ে আলোচনা করছি। ওকে, we discuss about the gametophytic plant body. We can see here from spore gametophytic plant body develop. The gametophytic plant body খুব সুন্দর একটা ক্যারেক্টার, তোমাদেরকে বলছি নোট করো এটা। দিস ইজ দ্য ভেরি ডিস্টিংক্ট ক্যারেক্টার, এখান থেকে খুব কোশ্চেন আছে, আমি কোশ্চেনে দেখাবো তোমাদের। The gametophyte is thalloid, free living, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার এটা, ফ্রি লিভিং। দেখতে পাবে আমার বোর্ড ওয়ার্ক থেকেই তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো ফ্রি লিভিং, শুধু সুন্দর করে ক্লাসটা করে যাও। ফ্রি লিভিং, photosynthetic, the thalloid gametophytes known as, নাম দেওয়া হয় known as prothallus। সুতরাং কি পেলে তোমরা? যে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি নিয়ে আমরা ডিসকাস করছিলাম, যেটা ডমিনেন্ট প্ল্যান্ট বডি টেরিডোফাইটের ক্ষেত্রে, সেই ডমিনেন্ট প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি ধারণ করেছিল স্পোরাঞ্জিয়া। উইদিন স্পোরাঞ্জিয়াম স্পোরস আর প্রেজেন্ট। ফ্রম স্পোর গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি ডেভেলপ।
দ্য গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি ইজ থ্যালয়েড ফ্রি লিভিং। মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার আসছি আমরা পরবর্তী ক্ষেত্রে। ফটোসিনথেটিক, যেটার নাম আমরা দিই প্রোথ্যালাস। ওকে, অলসো এরও যদি হ্যাবিটেট দেখো, যেমন স্টেরোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির হ্যাবিটেট পেয়েছিলে কুল ড্যাম্প প্লেসেস, এন্ড অলসো সেম কুল ড্যাম্প অ্যান্ড সেডি প্লেসেস। ওকে, এরও হ্যাবিটেট সেম। এবার যেটা বলছিলাম আমরা, যে জায়গাটা আমরা আসার উচিত আমাদের, দেখো আমরা হেটেরোস্পোরির ক্ষেত্রে একটা সমস্যা পেয়েছি। হেটেরোস্পোরির ক্ষেত্রে আমরা নতুন গল্প পেয়েছি যে এখানে আমরা মাইক্রো স্পোর্স পাচ্ছি এবং মেগা স্পোর পাচ্ছি। ওকে, হোমোস্পোরসের ক্ষেত্রে সমস্যা নেই, স্পোর থেকে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি সরাসরি ডেভেলপ করবে, সেই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি পরবর্তী ঘটনাগুলো ঘটাবে। বাট হিয়ার ইন কেস অফ হেটেরোস্পোরি, microspore, from microspore male gametophyte develops, from microspore male gametophyte develop, and from megaspore female gametophyte develop. এটা মনে রাখবে, গ্যামেটোফাইট ডেভেলপ। তাহলে মেগাস্পোর থেকে আমরা পাচ্ছি ফিমেল গ্যামেটোফাইট, আর মাইক্রোস্পোর যেটা ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর, সেখান থেকে আমরা কি পাচ্ছি, মেল গ্যামেটোফাইট। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তার ক্যারেক্টার আমরা বলে দিয়েছি সেম। এবার এসো, দিস মেল গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি contain male gametangia known as antheridium, we all know that antheridium, and female gametophyte contain female gametangium, and you also the name same as bryophyte, archegonium. ক্লিয়ার হলো ব্যাপারটা? ফ্লাক্স শেপড, আর অ্যান্থ্রিডিয়ামের ক্ষেত্রে গ্লোবো শেপ, একই ধরনের ক্যারেক্টার। আর্চিগোনিয়াম, উইদিন অ্যান্থ্রিডিয়াম মেল গ্যামেটস আর প্রেজেন্ট, male gametes in the form of antherozoids, okay, male gametes are present, and within archegonium we see the female gamete in the form of, that is, egg present. Okay, egg present. And here is also the same common factor related to bryophyte. Bryophyte এর মতনই তোমরা একটা ক্যারেক্টার পাবে। This male gamete fertilize with female gamete, ফিমেল গ্যামেটের সঙ্গে ফার্টিলাইজ করবে, ফিমেল গ্যামেটের কাছে গিয়ে আর্চিগোনিয়ামের কাছে যাবে এবং ফার্টিলাইজেশন সম্পন্ন করবে with the help of water. So here we also see the plant body, main plant body terrestrial, okay, terrestrial habitat, pteridophyte is mostly terrestrial, but at the time of fertilization they need water as like bryophytes. So bryophytes কে আমরা তখন কি বলেছিলাম, এই ক্যারেক্টারের জন্য অ্যাম্ফিবিয়ান্স বলেছিলাম। যেহেতু ব্রায়োফাইটের থেকে টেরিডোফাইট একটু উন্নত, তাহলে একে আমরা অ্যানিম্যালের অ্যাম্ফিবিয়ান্সের পরবর্তী উন্নত গ্রুপ কোনটা, রেপ্টিলিয়া। তাহলে কার সঙ্গে তুলনা করব, দিস প্ল্যান্ট গ্রুপস অ্যাজ রেপটাইলস। তাহলে এটা আমরা টেরিডোফাইটকে আমরা কি বলতে পারি, রেপটাইলস, আমরা তুলনা করতে পারি অ্যাজ রেপটাইলস, সরীসৃপের সঙ্গে তুলনা করতে পারি। ওকে, দেখো তাহলে ওয়াটার অলসো নিডেড ফর ফার্টিলাইজেশন। তাহলে এখানে কি হলো, ফার্টিলাইজেশন সম্পন্ন হলো। ফার্টিলাইজেশনের শেষে আমরা কি পাবো, অ্যাজ ইউজুয়ালি অল নো দ্যাট জাইগোট পাবো। হিয়ার ফ্রম জাইগোট এমব্রায়ো ডেভেলপমেন্ট ওকে, জাইগোট থেকে এমব্রায়ো ডেভেলপমেন্ট হবে। বাট এই এমব্রায়ো ডেভেলপমেন্টটা কোথায় হবে তার উপর ভিত্তি করে খুব সুন্দর একটা নোট, এটা তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, নোট করো, এটা স্পেশাল নোট। ওকে, দেখো আমরা যখন পড়ছিলাম না, মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপ করছে। এই ফিমেল গ্যামেটোফাইট রিটেইনড, এটা নোট করো খাতায়, রিটেইনড within parent sporophytic plant, parent sporophyte। তাহলে এই ফিমেল গ্যামেটোফাইট ফ্রম মেগাস্পোর ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপ আমরা বলেছি। এই ফিমেল গ্যামেটোফাইটিক ডেভেলপমেন্টটা প্যারেন্ট স্পোরোফাইটের মধ্যে থাকাকালীন অবস্থাতেই সম্পন্ন হয়।
এবং আরেকটা ঘটনা দেখো, আরেকটা ঘটনা নোট করো, আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা, অ্যান্ড উইদিন ফিমেল গ্যামিটোফাইট, উইদিন ফিমেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে, অ্যান্ড উইদিন ফিমেল গ্যামেটোফাইট দ্য ডেভেলপমেন্ট অফ জাইগোট টু এমব্রায়ো, এমব্রায়ো, ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো টেক্স প্লেস, টেক্স প্লেস। তাহলে দুটো জিনিস নোট করতে পারলে, এই ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই, উইদিন ফিমেল গ্যামেটোফাইট জাইগোট থেকে কি হয়, এমব্রায়ো ডেভেলপমেন্ট হয়। অ্যান্ড কেন এইটাকে আমি এত নোট করার চেষ্টা করলাম বা কেন এটাকে বলার চেষ্টা করলাম এইভাবে, কারণ this very features is the precursor, these very features within female gametophyte development of zygote to embryo takes place, embryo development takes place, these very features is the precursor, এটাও নোট করো, কোশ্চেন এসেছে এর থেকে, precursor of seed habit। তাহলে এই ক্যারেক্টারটা আমরা কি করে, সিড হ্যাবিটকে আনি, সিড হ্যাবিটকে আনতে সাহায্য করে। ওকে, হেটেরোস্পোইটাও একটা সিড হ্যাবিটের দিকে, টুওয়ার্ড সিড হ্যাবিটের দিকে যাচ্ছে। দেখো এরপর যখন আমরা জিমনোস্পার্ম পাবো, টেরিডোফাইটের পর আমরা যখন জিমনোস্পার্ম, যখন আমরা ফেনিডোগ্যামসে যাব, টেরিডোফাইট হচ্ছে ক্রিপ্টোগ্যামসের লাস্ট মেম্বার, এরপর যখন আমরা ফেনিডোগ্যামসে যাব তখন আমরা জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, দে বোথ কন্টেন সিড, বাট ইন কেস অফ জিমনোস্পার্ম the seed is naked, that is called naked seeded plant, and in case of angiosperm which is seeded covered, seed is covered, okay, but seed is present within the fruits, okay, clear হলো ব্যাপারটা। তাহলে কি পাচ্ছো, this character within female gametophyte are retained within male sporophytic plant, and within female gametophyte zygote to embryo development occur within female gametophyte, this is the precursor of seed habit। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এই হলো আমাদের টোটাল টেরিডোফাইটের বর্ণনা। whereas আমরা শুরু করেছিলাম স্পোরোফাইটিক প্ল্যান্ট দিয়ে, this is dominant plant body and free living, okay, but here when you see the gametophytic plant, this is also, এটা আমি নোট করতে বলেছি, this is also free living। এতে কোশ্চেন আছে, দেখবে কিরকম ধরনের কোশ্চেন আছে, পাবে তোমরা কোশ্চেনগুলো, this is also free living, okay। যদি তুমি কিন্তু যখন এরপর জিমনোস্পার্মে যাবে, জিমনোস্পার্মের ক্ষেত্রেও বোথ ডমিনেন্ট প্ল্যান্ট বডি কিন্তু স্পোরোফাইট, গ্যামেটোফাইট অলসো দেয়ার, বাট গ্যামেটোফাইট ইজ নট ফ্রি লিভিং। ক্লিয়ার হলো ব্যাপারটা? বাট টেরিডোফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইটটাও ফ্রি লিভিং। এইগুলো আমাদের টোটাল বর্ণনা। এরপর আমরা কোশ্চেন আলোচনা করব। দেখো তাহলে পড়াটা বুঝতে পারলে, পুরো পড়াটাকে জাস্ট একটা স্কেচ করে দিই। উই স্টার্ট দ্য ক্লাস ফ্রম দ্য ভেরি ডমিনেন্ট পার্ট, স্পোরোফাইট। স্পোরোফাইট দ্রুত করে যাও, স্কেচ করে যাও, যতবার এরকম ভাবে স্কেচ করবে তোমার পড়তে সুবিধা হবে। স্পোরোফাইট contains sporangium, within sporangium spores are present. Spore may be two types, micro, macros or mega। Sporophyte এর মধ্যে আমরা first sporophytic plant, this is the first sporophytic plant, this is the first sporophytic plant which bear true root stem and leaves, this is তিনটে ফার্স্ট লেটার তুমি পাবে। এটা প্রথম স্পোরোফাইটিক প্ল্যান্ট যার মধ্যে ট্রু ভাস্কুলেশন তুমি পাচ্ছ। ক্লিয়ার হলো ব্যাপারটা? স্পোরাঞ্জিয়াম, স্পোর্স মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইট, মেগাস্পোর থেকে ফিমেল গ্যামিটোফাইট ডেভেলপ করছে। ওকে, ফিমেল গ্যামেটোফাইটিক প্ল্যান্ট রিটেইনড উইদিন দ্য প্যারেন্ট স্পোরোফাইট। ওকে, এদের মধ্যে গ্যামেটস, মেল এন্ড ফিমেল গ্যামেটস ফিউজ করছে উইথ দ্য হেল্প অফ ওয়াটার। ওয়াটারের সাহায্যে যেহেতু সুইম করতে কাজে লাগে, মেল গ্যামেটটাকে সুইম করে ফিমেলের কাছে আসতে হয়, এই সুইমের জন্য ওয়াটার ইজ এসেনশিয়াল। ওকে, তৈরি হচ্ছে জাইগোট, ডিপ্লয়েড ফ্রম জাইগোট embryo develop, from zygote embryo develop, and embryo to next sporophytic plant. This is the life cycle, this is the life cycle। ক্লিয়ার হলো বিষয়টা? এইভাবে সিম্পল ওয়েতে তোমরা পড়াশোনা করে যাও। এবার দেখো এর থেকে কি কি কোশ্চেন্স আসে। এই যে টোটাল বোর্ড ওয়ার্কটা তোমার খাতায় কমপ্লিট হয়েছে, দেখো কি কি কোশ্চেন্স আছে। ওকে ওকে, তো আমরা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো বলেছিলাম। দেখো এই টেরিডোফাইট গোটা পড়াটা থেকে তোমরা যখন খাতায় সম্পূর্ণ নোট করেছো,
এর মধ্যে থেকেই কিরকম ভাবে কোশ্চেনগুলো আসে দেখো, তাহলে ক্লাসের উপযোগিতা এবং তার থেকে যে রিলেটেড কোশ্চেন্স আসে তবে একটা ক্লাসের সম্পূর্ণতা আসে। দেখো কোশ্চেন্সগুলো কিরকম ধরনের আসে। ওকে, ফার্স্ট কোশ্চেন, এটা বিভিন্ন রকম নিট এক্সাম, হ্যাঁ পূর্ববর্তী বিভিন্ন নিট এক্সামে বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জায়গায় পড়েছে, যেগুলো নিট এক্সাম পাশাপাশি বিভিন্ন বোর্ড এক্সামে তোমাদের সহযোগিতা করবে। রিটেনশন অফ ফিমেল গ্যামেটোফাইট, রিটেনশন অফ ফিমেল গ্যামেটোফাইট উইথ ডেভেলপিং ইয়ং এমব্রায়ো, retention of female gametophyte with developing young embryo on the parent sporophyte for some time is first observed in, প্রশ্নটা বুঝতে পারলে? তাহলে ফিমেল গ্যামেটোফাইটের রিটেনশন হওয়া এবং ইয়ং এমব্রায়ো ডেভেলপমেন্ট হওয়া, যেটা স্পোরোফাইটের মধ্যে প্যারেন্ট স্পোরোফাইটের মধ্যেই থেকে যাচ্ছে যে ফিমেল গ্যামেটোফাইটটা, সেটা দেখা গিয়েছিল প্রথম কোথায়? এইমাত্র যে প্ল্যান গ্রুপটা পড়লে সেই প্ল্যান গ্রুপটার নাম কি ছিল? টেইডোফাইট। তাহলে তুমি দেখো দিয়েছে জিমনোস্পার্ম, লিভারওয়ার্টস, মসেস, টেইডোফাইটস। তাহলে কোনটা হবে? বলার অপেক্ষা রাখে না। এই রিটেনশন অফ ফিমেল গ্যামেটোফাইট এবং তার এই ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে এমব্রায়ো ডেভেলপমেন্ট হওয়া, এমব্রায়ো ডেভেলপমেন্ট হওয়া, এটা আমরা বলেছিলাম, এটাকে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে। এটা আবার সিড হ্যাবিটের প্রিকোসার আমরা বলেছিলাম, ঠিক কি না? ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে এমব্রায়ো ডেভেলপমেন্ট হওয়া, এটা একটা সিড হ্যাবিটের ক্যারেক্টার। ওকে, নেক্সট চলে এসো 2 নম্বর কোশ্চেন এসো। গ্যামেটোফাইট ইজ নট ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং, ভালো করে শোনো, ইজ নট, এই জায়গাগুলো অনেক সময় আমাদের ম্যানিপুলেশন হয়ে যায়, মানে ভুলে যাই আমরা বা ভাবতে ফট করে তাড়াতাড়ি করে পড়তে গিয়ে এই নট কথাটা আমরা পড়ি না বা গুরুত্ব দিই না। গ্যামেটোফাইট ইজ নট, স্কিপ করে যায় অনেক সময়, ইজ নট ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং। আমরা কি কি দিয়েছি? টেরিস, উদাহরণ দিয়ে দিয়েছি, উদাহরণ দিয়ে পড়া নিটের একটা কোশ্চেন স্টাইল পড়েছে বিগত সালে। দেখো টেরিস একটা টেইডোফাইট, ওকে। পাইনাস একটা জিমনোস্পার্ম, ফিউনারিয়া আমরা জানি ব্রায়োফাইট, মার্কেন্সিয়া অলসো ব্রায়োফাইট। ফিউনারিয়া মসেসের মধ্যে পড়ে যাচ্ছে, মার্কেন্সিয়া লিভারওয়ার্টসের মধ্যে পড়ছে, মনে আছে ব্যাপারটা? তাহলে টেরিস আবার ফার্নের মধ্যে পড়ে যাচ্ছে, পাইনাস জিমনোস্পার্ম বললাম। তাহলে দেখো ফিউনারিয়া, মার্কেন্সিয়া, দিস আর ব্রায়োফাইট। ব্রায়োফাইটের ক্ষেত্রে মেন প্ল্যান বডি কি? গ্যামেটোফাইটিক ফ্রি লিভিং ছিল, বাট এখানে নট ফ্রি লিভিং করেছে। টেরিসটা আর পাইনাসটা নিয়ে তাহলে আমাদের সমস্যা। টেরিস ক্ষেত্রে বললাম টেরিস হলো টেইডোফাইটের ক্ষেত্রে কি বলেছি? মেন প্ল্যান বডি, ডোমিনেন্ট প্ল্যান বডি স্পোরোফাইট। তখন তোমার গুলিয়ে যেতে পারে, তাহলে ডোমিনেন্ট যদি প্ল্যান বডি স্পোরোফাইট হয় তাহলে নিশ্চয়ই গ্যামেটোফাইটটা হয়তো ফ্রি লিভিং হবে না। যখনই তুমি এরকম ভাবে ভাবতে যাবে তখন তোমার কিন্তু গুলিয়ে যাবে। কিন্তু তোমরা জেনে গেছো এখন আমাদের এই ক্লাস থেকে যে টেইডোফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক প্ল্যান বডিও অলসো ফ্রি লিভিং, সুতরাং টেরিস হবে না, নট বলেছে, সুতরাং আমাদের উত্তর হবে পাইনাস অর্থাৎ জিমনোস্পার্মের ক্ষেত্রে তুমি ইন্ডিপেন্ডেন্ট, আমি বলেছি ক্লাসের লাস্টের দিকেই বলেছি আমরা, ফ্রি লিভিং গ্যামেটোফাইট তুমি পাবে না। ওকে, নেক্সট কোশ্চেন যেটা পরবর্তী কোশ্চেন, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। আবার উদাহরণ দিয়ে প্রশ্ন, দেখো গিঙ্গো, মার্কেন্সিয়া, ইকুইসিটাম, ফিউনারিয়া। গিঙ্গো জিমনোস্পার্ম, মার্কেন্সিয়া ব্রায়োফাইট, ইকুইসিটাম আমরা কি বললাম? ইকুইসিটাম ইন কেস অফ টেইডোফাইট, ফিউনারিয়া অলসো ব্রায়োফাইট। তাহলে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস আমরা কাকে বলবো? টেইডোফাইটসকে বলবো। এখানে টেইডোফাইটের উদাহরণ কোনটা আছে? ইকুইসিটাম আছে। ওকে, সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কেন বলা হয় এটাও অনেক সময় বিভিন্ন বোর্ড এক্সামে কাজে লাগে। হ্যাঁ, তোমরা ব্যাখ্যা করেছি আমরা, যেটা এটা অপুষ্পক গোষ্ঠী সো কল্ড ক্রিপ্টোগ্যামস, এবং অপুষ্পক গোষ্ঠী হওয়া সত্ত্বেও এর মধ্যে ট্রু ভাস্কুলেশন পাওয়া যায়, তাই একে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। পরীক্ষায় কোশ্চেন আসবে তোমাদের এটা। নেক্সট হচ্ছে 4 নম্বর কোশ্চেন, ইন ব্রায়োফাইট এন্ড টেইডোফাইটস, মোস্ট ইম্পর্টেন্ট, খুব সুন্দর কোশ্চেন এটা। দেখো 4 নম্বর কোশ্চেনটা, সো ইজি কোশ্চেন। ইন ব্রায়োফাইট এন্ড টেইডোফাইট ট্রান্সপোর্ট অফ মেল গ্যামেটস অ্যান্থ্রোজয়েডস এর ট্রান্সপোর্ট হয়। ট্রান্সপোর্টের জন্য কি রিকোয়ার, কি লাগে? বার্ডস লাগে, ওয়াটার লাগে, উইন্ড লাগে, ইনসেক্ট লাগে, কি লাগে? You all know that water is essential for fertilization. ওকে, সেই জন্য আমরা বায়োফাইটসকে বলেছিলাম অ্যাম্ফিবিয়ান্স এবং টেরিডোফাইটসকে আমরা বলছি রেপটাইলস। ফাইনাল 5 নম্বর কোশ্চেনে এসো। দেখো এরকম ধরনের বিভিন্ন রকম কোশ্চেন আছে, এর থেকে রিলেটেড কোশ্চেন তুমি পেয়ে যাবে। হুইচ ইজ হর্সটেল, কোনটাকে বলা হয় হর্সটেল? এর মধ্যে এটাও উদাহরণ দিয়ে সেলাজিনেল্লা, ইকুইসিটাম, সাইলোটাম, লাইকোপোডিয়াম। বলার অপেক্ষা রাখে না। হুইচ ইজ হর্সটেল? দিস ইজ দ্য হর্সটেল। হ্যাঁ, এইটার উদাহরণ আমরা কি দিয়েছি? ইকুইসিটাম। তাহলে এটা কি হবে? ইকুইসিটাম। তাহলে ছবি দিয়েও প্রশ্ন পড়ে, আমি ছবিটাকে জাস্ট অন্য স্টাইলে দেখালাম। এটা ছবি দিয়েও কোশ্চেন আসতে পারে, এরকম ছবি দিয়েও কোশ্চেন আসতে পারে, এটা একটা নিটের স্টাইল।
এরকম চারটে ছবি এঁকে দিলে, হয়তো এই একটা টেরিডোফাইটের ছবি আঁকলো, এইটা এঁকে দিল এবং তোমাকে রিঅ্যারেঞ্জ সাজিয়ে দিল, এই অপশনটা দিল, উল্টো পাল্টা করে দিল, এরকম ধরনের কোশ্চেন আসে। ওকে, তাহলে হর্স টেল বলা হয় কাকে? ইকুইজিটামকে। এবার আমি এমনভাবে অপশনগুলো দিয়েছি যে অপশনগুলোতে তোমাদের কিছু শেখানো যায়। দেখো তোমরা এটাও নোট করে রাখো, আমি শেখানোর জন্য এরকমভাবে অপশনটা দিয়েছি, এখান থেকেও কিছু শিখতে পারবে, কোশ্চেন করলে তবে শিখতে পারবে। সেলাজিনেল্লাকে বলা হয় স্পাইক মস। স্পাইক মস এর কমন নেম হচ্ছে স্পাইক মস। হয় লাইকোপোডিয়ামকে বলা হয় ক্লাব মস, এগুলো নোট করে রাখো। লাইকোপোডিয়ামকে বলা হয় ক্লাব মস। সাইলোটাম যেটা করেছি, সাইলোটামকে বলা হয় হুইস্ক মস, সাইলোটাম। ওকে, হুইস্ক ফার্ন বলা হয়, সরি হুইস্ক ফার্ন, সাইলোটাম। তাহলে সেলাজিনেল্লাকে পেলে স্পাইক মস বলা হয়, এটাকে বলা হয় ক্লাব মস, লাইকোপোডিয়ামকে বলা হয়। আরেকটা দেখো ছবি এঁকেছি আমি মার্সেলিয়া। এটা কেন ছবি এঁকেছি? কারণ আমরা গ্রামাঞ্চলের দিকে যারা আছি তারা এই শাকটা, অ্যাকচুয়ালি শাক এটা মার্সেলিয়া, শুশনি শাক, এই শাকটা সম্বন্ধে আমরা খুব খাই। এই শুশনি শাক মার্সেলিয়া, যেটা একটা টেরিডোফাইটের মধ্যে পড়ে, এই মার্সেলিয়াকে বলা হয় ওয়াটার ফার্ন। দিস আর দ্য কমন নেম। সো এইভাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোশ্চেন আনসার আমি আলোচনা করে দিয়েছি, চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের কাছে কম্প্যাক্ট একটা ক্লাস করার, এবং সেটাও অত্যধিক সিম্পলভাবে বা টেকনিক্যালি, যেটা তোমাদের কাজে লাগবে। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা তোমাদের কাছে কাম্য, কারণ আমি চাইছি সবার কাছে পৌঁছে যেতে, এটা আমার একমাত্র উদ্দেশ্য। প্রত্যেকে ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।